নমস্কার, শুভ দুপুর। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আবার অনেকদিন পর এলাম লাইভে। তো যেহেতু আমাদের লাইভগুলো খুব অনিয়মিত হয়ে পড়ছে এখন, কারণ আমার যারা আমন্ত্রিত লেখক আমি অনেককেই বলছি, তারা সময় করে আসতে পারছেন না। তো যাই হোক, আমাদের এই লাইভটা এখন একটু অনিয়মিত হবে, যে সম্পূর্ণভাবে। এছাড়া আমার ডিউটি থাকে, তো সারা সপ্তাহ সম্ভব হয় না, নানা রকম সমস্যা চলছে। তো যাই হোক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন কি বলবো, আমার ছোট বোন শ্রাবণী রয়েছেন। ভালো কবিতা লেখে, ভালো সম্পাদনা করছে একটি পত্রিকা। এছাড়া ও নিজেও একজন লয়ার, মানে নিজেও সমস্ত কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, ওর আসতে দেরি হলো বলে লাইভটাও আমাদের দেরিতে শুরু হলো। তো শ্রাবণী, তোমাকে আমাদের এই সাহিত্য আড্ডা ধন্যবাদ, স্বাগত। আমি এদিকে আসো। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ দেবো জয়ন্তদাকে। আর একটা কথা বলবো, সত্যি অনেকবার বলা হয়েছে আমাকে, কিন্তু আমি সময় করে আসতে পারিনি। আজকেও অনেকটাই লেটে এসেছি। তো আর একটা সংশোধন করে দেবো, লয়ার নয়, আমি অ্যাস্ট্রোলজার। ও অ্যাস্ট্রোলজার, আচ্ছা অ্যাস্ট্রোলজার, আমি আচ্ছা অ্যাস্ট্রোলজার। তো চেম্বারও থাকে, তার সাথে আরও অনেক কাজে, যেমন সম্পাদনা থেকে প্রকাশনা দুটোই করছি। আচ্ছা আচ্ছা। আর অচিন পাখি পত্রিকার অচিন পাখি প্রকাশক, পত্রিকার সম্পাদক, এবং অচিন পাখি প্রকাশনায় আছে। আচ্ছা। আর আজকে এইখানে এসেছি, সত্যি কথা বলতে জয়ন্তদা, তুমি অনেকবার ডেকেছো, আমি আসতে পারি না। আর একটা জায়গাতেও আমার যাওয়ার ছিল, আমারই ক্লায়েন্টের আজকে একটা পার্লার মানে ওপেনিং হবে। সে বার করে বলেছে, ডেটটা আমি আজকেই দিয়েছিলাম ওপেনিংয়ের জন্য। তা আমি বললাম না, আমি যেতে পারবো না, কারণ আমি এক জায়গায় কথা দিয়ে দিয়েছি। আর ওনাকে আমি অনেকবার বলেছি যাবো করে যাওয়া হয় না। তো আজকে তো যাবই, যতই দেরি হোক। তো আজকে শেষ পর্যন্ত এখানে আসতে পেরেছে, এবং ভালো লাগছে জয়ন্তদার এই প্রোগ্রামটা থেকে এসে। এবং জয়ন্তদা কি সুন্দরভাবে এটা পরিচালনা করছে, যা ভবিষ্যতের কিছু ভালো একটা দিকে লক্ষ্য রেখে। এর জন্য জয়ন্তদাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো প্রথমেই আমরা সকল অতিথিকে যেই প্রশ্নটা করি, তোমার শৈশবের কথা বলো। তুমি তো পানাগড়ে থাকো নাকি? মানে দুর্গাপুরেই বলে এটাকে। এবং শৈশব বলতে আমি এই লেখালেখির জায়গা থেকে না, আমি একটু পড়ুয়া, মানে পড়াশোনাতে বেশি ছিলাম। আর টানপিটে মেয়েও ছিলাম, মানে পড়াশোনা করতে করতে খেলাধুলা এগুলো ছিল। তার জন্য এখন আমার হাত ভাঙা, মানে হাতটা ক্র্যাক আছে, যা এখনো পর্যন্ত ঠিক হয়নি। হাতে আমাকে ব্যান্ড পড়তে হয়। আর মিলেমিশে থাকতে সব পছন্দ করি। আমাদের এক ফ্যামিলির মধ্যে সবাই থাকে, মানে আমাদের অনেক। তুমি কোথায় থাকো? পানাগড়ে থাকো? পানাগড় বাজার চেম্বার অনুযায়ী আমাকে আসতে হয়। দুর্গাপুরে ব্যানাচিদের চেম্বার থাকে, আরও অনেক জায়গায় চেম্বার আছে। আর অনলাইনে তো অনেক ব্যস্ত থাকি যাকে। তো স্কুল লাইফ আমার কেটেছে পানাগড় বাজার, প্রাইমারিতে, হাই স্কুলে, তার সাথে গার্লস বয়েজ, মানে পানাগড় কাকসা গার্লসে, কাকসা বয়েজ হাই স্কুল, আমি সব জায়গায় পড়েছি পানাগড়ে। তারপরে আমি কলেজ পড়েছি, মানকর কলেজ, সেখান থেকে হিস্ট্রি অনার্স করেছি। তারপরে আমি ইউনিভার্সিটি করেছি, MA করেছি। তারপরে আমি হিস্ট্রির ওপরই MA করেছি। তারপরে আমি বাংলার ওপর আবার PG করি। ঠিক আছে, তো তুমি এত কোয়ালিফিকেশন তোমার, বাবারই। হ্যাঁ। আর তারপরে আমি কম্পিউটারতে আমার শেখা ছিল, আমি কম্পিউটার টিচারও ছিলাম। যখন আমি যেটা শিখেছি তার সেটাকে আমি আমাদের সঙ্গে আশরাফুলদা রয়েছেন। আশরাফুলদার ওপরে আমার খুব অভিমান রয়েছে। আশরাফুলদাকে আমি ডাকছি, কিন্তু আশরাফুলদা আসছে না কিছুতেই। আশরাফুলদা খুবই একজন গুণী মানুষ, বিদগ্ধ মানুষ, তো সময় দিতে পারছে না। আমি প্রায়ই ডাকছি যে দাদা আপনারা না এলে তো আমার এই সাক্ষাৎকার পর্বগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এবং অনেকের কাছে ভুল বার্তা যাচ্ছে, যে অনেকে ভাবছে যে আমি আপনাদের ডাকছি না বা এইরকম কিছু। তো আমি সকলকেই আহ্বান করছি, যেমন সম্প্রতি আমি আসানসোলে গিয়েছিলাম, সেখানে আমাকে অনেকে বলেছেন আসবেন, তারা আগ্রহ প্রকাশ করেছে। তো আমি সকলকে স্বাগত জানাচ্ছি, যে আপনারা যারা আসতে চান আমাকে জানাবেন। এবং রবিবার ছাড়া তো আমার সম্ভব নয়, যেহেতু আমার ডিউটি থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। আমি একটা সরকারি কনসার্নে কাজ করি সারা সপ্তাহ ধরে, সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ডিউটি থাকে। তা অন্যদিন আমার সম্ভব হয় না। ইদানিং আমার এই ডিউটি চাপের জন্য, অফিসের কাজের জন্য কোনো সভাতেও যেতে পারছি না, উইকডেজ ছাড়া, মানে অফ ডে ছাড়া। তো যাই হোক, বলো তোমার কথাটা। তো তারপরে পড়াশুনো তুমি ওই পানাগড় থেকেই করেছো? হ্যাঁ, পানাগড় থেকে আমার স্কুল লাইফটা পড়া। আর তারপরে আমি ইউনিভার্সিটি বর্ধমান থেকে, কলেজ মানকর। আর
তারপর আমি নিজের যে আমার যে এখন প্রফেশন, যেটা আমার অ্যাস্ট্রোলজি প্রফেশনটা করি, সেটা আমি করেছি কলকাতা। মানে আমার অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা প্রফেশন কমপ্লিট হয়ে আছে, মানে অ্যাস্ট্রোলজি যত কোর্স আছে সব কমপ্লিট। বেনারস থেকে করা, কলকাতা থেকে করা, কেপি করা, বাস্তু থেকে বাহ বাহ, অনেক কিছু। তো আমি একটু জিজ্ঞেস করবো পরে, আমি সাহিত্যের প্রসঙ্গটা চলে যাওয়ার পর তোমাকে একটু অ্যাস্ট্রোলজি নিয়ে জিজ্ঞেস করবো। রেকি থেকে মেডিসিন চক্র প্রত্যেকটা, মানে আমি একটা পার্সনকে আমি বলি না, তবু আজকে যেহেতু এখানে লাইভে আছি, আমি একটা পার্সনকে কিন্তু দেখে বুঝে যাই যে পার্সনটা কেমন। শ্যামলী মেয়ে, খুব ভালো মেয়ে। আচ্ছা, কেমন? হ্যাঁ, সেটা আমি না ফেসবুকে ইদানিং দেখছি অনেক কিছু, এই পডকাস্টগুলো, তাতে কিন্তু অনেক কিছু বলছে যে বাস্তুতন্ত্র নিয়ে এবং দেখা নিয়ে। এবং ইভেন আরেকটা জিনিসটা হয় দেখলাম, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, যে ওই যে একটা ওই যে কি বলে যারা গডের দূত হয়, সেটা দিয়ে ওটা অ্যাঞ্জেল ব্যাপার থাকে না, ওই জিনিসগুলো আছে। কিন্তু আমার যেহেতু ট্র্যাডিশনাল কেপি থেকে আরম্ভ করে যে ছকের ব্যাপারটা থাকে সেটা করা, প্লাস হচ্ছে পামিস্ট, আমি উইদাউট হাত দেখে হাতে রেখা বলি যে কোথায় আছে। বাবা, এতটা আজকে তো তোমাকে হাত দেখে আজকে আমার এই প্র্যাকটিসটাই বহু বছর হয়েছে, ঠিক আছে। আর আমার প্রফেশনে আমার যে ফেসবুক আইডি আছে, সেখানে কিন্তু আমি কখনো লিখি না যে আমি, হ্যাঁ, কোনোদিন লেখনি, আমি দেখিনি। আমি জানতাম চেম্বার বলতে, আমি ভাবতাম যে তুমি লয়ার। হ্যাঁ, কেউ ডক্টরে বলেছে। মনোরঞ্জন লিখছে যে অভিনন্দন জানাই শ্রাবণীকে, মনোরঞ্জন ঘোষ। মনোরঞ্জনও খুব ভালো ছেলে। আশরাফুলদা লিখছে খুব লড়াই করে নিজেকে সমৃদ্ধ করেছে। হ্যাঁ, সত্যি তাই, খুব লড়াই করে। আমি লড়াই করতে ভালোবাসি, মানে আমি স্ট্রাগলটাকে চ্যালেঞ্জ করে নিই। আবার ক্লায়েন্টদেরকেও ঠিক, আমার যত ক্লায়েন্ট আছে আমি কিন্তু চ্যালেঞ্জ করেই তাদেরকে একটা ইমপ্রুভ, মানে আচ্ছা শ্রাবণী, তুমি যখন এই চ্যালেঞ্জের কথাটা বললে, তখন আমি বলছি, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমাদের ওই যে জন্ম কি বলে রাশির এগুলো আমাদের কিন্তু নেই। মানে অ্যাকচুয়ালি যা হয় আমাদের ছোটবেলা থেকে তো অনেকগুলো ভাই বোন, আমরা খুব গরিব পরিবারের মানুষ। তো কিন্তু আমি কোনোদিন হাত দেখাইনি, এবং আমার মনে হয় এটা যে আমি কেন জানবো, আমার জীবনে যা আছে আমি চ্যালেঞ্জ করব। আমি যদি আগের থেকে জেনে যাই, আমি নিশ্চয়ই, হ্যাঁ, আমি নিজে, অনেকেই জানে না যে আমি নিজে একটা হার্টের পেশেন্ট, আমার অনেকবার অপারেশন হয়ে গেছে। এই প্রসঙ্গে একটা কথা, এই যে তুমি বললে না হার্টের প্রসঙ্গে, এটা আমি বলি একটা কথা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি তো এটা সায়েন্স, এটা সবাই জানে, এটা পড়াশোনা, আমি প্রচুর পড়াশোনা করি, প্রচুর, মানে এখনো শিখছি, আমার এটা রিসার্চ লেভেলের থাকে। আমি যেমন উইদাউট হাতের রেখা বলি, তেমনি একটা হাতের রেখাতে একটা বাচ্চার কন্ডিশনটাও বলি, মানে হাতেতে কারোর বাচ্চা কি অবস্থা, এমনকি ছেলে মেয়ে হবে ব্যাপার, এগুলোও কিন্তু আমি বলি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ডিজিজ, এই ডিজিজ কিন্তু একটা ছকে বা একটা হাতের কিন্তু কানেকশন হয়, সেখানে বলা যায় আগের থেকে, তার সিকিউর করা যায়। যদি একজনকে বলা হয় যে তার এই প্রবলেমটা হতে পারে, তা তাকে ভয় দেখানো নয়, তাকে অ্যালার্ট করানো হয়, তাহলে সে কি করছে, সে সিকিউর থাকছে। এবং কি বলা হচ্ছে না, ডাক্তারি জায়গা থেকে, তুমি হয়তো জানো না দাদা, বিভিন্ন বড় বড় নার্সিং হোম হসপিটালে যারা বড় বড় জায়গাতে স্পেশালিস্ট অ্যাস্ট্রোলজারদের নিয়োগ করা হয়, কারণ ডাক্তাররা প্রথমে রোগ ধরতে পারে না, তখন কি হয় না, কিছু কিছু জায়গাতে সেখানে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে একটা রোগের জায়গা দেখা যায়, এবং হয়, সেগুলো হয়, একদম হয়, পারফেক্ট হয়। এগুলো পড়াশোনা জিনিস, এগুলো কোনো বানিয়ে জিনিস নয়, একটা ঘটনা ঘটবে এবং তার ডিজিজ কি কি হতে পারে, এগুলো সব পড়াশোনা। কিন্তু একটা জিনিস আমি খুব মানি, আমি যবে থেকে রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছি, আমি একটা স্পিরিচুয়াল কানেকশন আমি কিন্তু খুব পুজো পাঠ করি তা নয়, কিন্তু আমি ভীষণ জব করি, প্রার্থনা করি, এবং তাতে আমি নিজে দেখেছি যে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে ঘটতে আমি বেঁচে গেছি। এবং অনেকে বলে যে একটা প্রারব্ধের একটা ভোগ থাকে, কিন্তু সেটা একটা বড় ঘটার থেকে এটা খুব ছোট হয়ে সেটা গেছে, আমার ওপর দিয়ে গেছে। কিন্তু সেটা আমি খুব ভীষণভাবে, তুমি ঘরে দেখবে যে চারিদিকে মূর্তি আছে। আমি রামকৃষ্ণ মিশনে যেহেতু দীক্ষিত, প্রচুর রিসার্চ লেভেলের বই পড়ি, আমার কাছে রয়েছে রামকৃষ্ণের, যেটা মানে যে বিশ্ব থেকে বা আউটার ওয়ার্ল্ড থেকে যেগুলো বেরিয়েছে, আজ থেকে নয়, প্রায় 10-12 বছর আগে থেকে আমার আশ্রমে যাতায়াত। তো যাই হোক, আমি শ্রাবণী, আমরা এই প্রসঙ্গটা একটু পরে যাব, তার আগে তুমি আমাকে বলো যে লেখালেখি শুরু করলে, এবং সেটা কি কলেজে? না, কলেজ থেকে না, আমি স্কুল লাইফ থেকে একটু লেখালেখি চর্চা করতে ভালোবাসতাম, কিন্তু একটু সংকোচ থাকতো দেওয়াতে। বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করাও ক্ষেত্রেও করেছি আমি, তো তখন হয় না, নিজেকে একটু একটা জায়গা, আমি হিস্ট্রিতে খুব ভালো ছিলাম বলে আমার
স্কুল লাইফ আর কলেজ লাইফে, এমনকি বিএড কলেজে সবাই জানতো যে আমি বিএডও কমপ্লিট করেছি, আমার এবিএস থেকে করেছি, যেহেতু অন্য জায়গায় ছিল আমার, কিন্তু আমি এবিএস থেকেই করেছি। তো এইখানে কি না সবাই জানতো আমি হিস্ট্রিতে খুব ভালো, আর হিস্ট্রিটা আমার অলরেডি একটা বইও করে ফেলেছি, কোশ্চেন অ্যান্সারে বই। আমার ওটা তো এগুলো নিয়ে করছো না কেন গো তুমি এত কিছু? এই এখনকার আর্থ সামাজিক অবস্থা বা এই সময় যে সমস্যা চলছে, এগুলো নিয়ে লেখালেখি করো একটু। এবারে কি হয় বললাম, একটু সময়ের জায়গা থেকে, এখন অনেক জায়গাতে কিছু কিছু অফার আমার হচ্ছে বলছে, সব দিক থেকে মিলিয়ে একটা সময়ের ব্যাপার থাকে, এবং আমাকে আমার ফ্যামিলিতেও সময় দিতে হয়। ফ্যামিলিতে তোমার ফ্যামিলিতে কে আছে? আমার মা, আমার দাদা আছে, আর দাদার যে বড়দার বিয়ে হয়েছে, তার বিয়ে বৌদি আছে, এখন একটু নেই, বাবার বাড়িতে আছে, আর বাচ্চা রয়েছে আবার একটা কুকুর, ঠিক আছে। মায়ের দেখভাল তোমাকে মাকে দেখতে হয়। এবার আর একটা দাদা আমার একটা অ্যাক্সিডেন্ট নিয়ে, ওর একটা মানে ও খুব ভালো শিক্ষিত এবং প্রচুর পড়াশোনা। আমার ক্লাস 10 অবধি আমার মেজদার কাছেই পড়েছি, আমার কোনোদিন কোনো টিচার নিতে হয়নি। আমি বিশেষ করে ম্যাথটা পড়েছি আমি, যেহেতু আমার দাদা ম্যাথে স্পেশাল একদম। তো দাদার একটা অ্যাক্সিডেন্টলি আমি যখন গ্র্যাজুয়েশন করতে করতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, একটা পায়ে একটা ফ্র্যাকচার হয়, তারপরে ওর ব্রেনে একটা প্রবলেম হয়, মানে ওর সান অপারেশন হয়, তো ওর আইটা প্রবলেম হয়ে গেছে, চোখে ও দেখতে পায় না, ও একদম নেগেটিভ হয়। তো ওর অনেক আছে তো বেঁচে আছে, কিন্তু মেন হচ্ছে যে বেজার চোখের প্রবলেমটা হয়ে গেছে, সেজন্য সংসারে তোমাকে অনেক ট্রিটমেন্ট করেছে, অনেক কিছু করছে, এখনো করছে। ও বিভিন্ন পরীক্ষা সেখান থেকেও কোয়ালিফাই, মিসেলিনিয়াস কোয়ালিফাই হচ্ছে একটা স্টেপে। কিন্তু মেন হচ্ছে যে একটা জায়গাতে কিছু না কিছু জায়গা আটকা, যেহেতু ও তো প্রথম থেকে লাইন নয় না, ও তো মাঝখান থেকে হয়েছে, ওর জন্য এই একটা প্রবলেমটা হয়। এখন সমস্যা হয় না, বাড়ি কিছুটা আমাকে সাপোর্ট দিতে হয়। আচ্ছা, সেখান থেকে নিজের কাজগুলো করা। আর আমার এই গ্র্যাজুয়েশন থেকে একটা লড়াইটা মনে হয় এই দাদার অ্যাক্সিডেন্টের পর বেশি বেড়ে গেছে, কারণ আমি খুব সেফলি পড়াশোনার মধ্যেই থাকতাম। দিদিদের আমার কোনো কিছু করতে হতো না তখন। তোমার দিদিরাও আছে? দিদিরা আছে, আমার দিদিদের সব বিয়ে হয়ে গেছে। আমার মেয়ে আমি একদম সমান। ওর তো ও ডক্টর, ওর একদম বেশি ডিফারেন্ট নেই, ও ডক্টরই, ওরও বিয়ে হয়ে গেছে, ডক্টরের পড়াশোনা করে একই জায়গাতে। দিদিরা রয়েছে। কয় দিদি তোমার? আমার 4টে দিদি। ওরে বাবা, আমার দিদিরা মায়ের মতন। আমরা বড় ফ্যামিলি, আমাদের কাকা যারা অনেক বড় ফ্যামিলি, আর সব রিলেটিভের জায়গায় আমার যেতেই পারি না। আমি কখনো কখনো আমার রানীগঞ্জ আমার মামা বাড়ি, তো আমার মামা বাড়িতেও আমি কখনো প্রোগ্রাম করতে গিয়ে দেখলে মামা বাড়ি ঢুকতে পারি না, কেন এতগুলো ফ্যামিলি যে ওখানে আমি এক জায়গায় ঢুকলে রাগারাগি করবে, এই জন্য কোথাও যেতেও পারি না। এবার এত রিলেটিভ যে আমি ঠিক করে বুঝতে পারি না যে কে দাদা কে মামা, এটা ঠিক ভুলেও যায়, অনেকদিন পরে যাই। তো এটা তো খুব ভালো। দেখো আমরা এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, দেখো আমরা এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি, এত ছোট ছোট ফ্যামিলি, তাতে কত সমস্যাও হচ্ছে, মানুষকে দেখার কেউ নেই। আগে যেমন একটা আমার দিদির বিয়ের সময় দেখতাম যে পাড়ার ছেলে মেয়েরাই সমস্ত কিছু করে দিয়েছিল, আলাদা করে ডেকোরেটর বলতে হয়নি, এবং 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 রোগ জ্বালা হলে পাশাপাশি লোকজনরা এখন সবাই একটু একটু সব নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, নিজে নিজে জায়গা থেকে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর সেখান থেকে দেখা যায় যে সব বিচ্ছিন্ন ধীরে ধীরে হচ্ছে। এটাই প্র্যাকটিক্যাল। মানে লাকি লিখছে পরিশ্রমী মেয়ে, শ্রদ্ধা ও ভালোবাসা ওর কাজের নিষ্ঠাকে। হ্যাঁ সত্যি তাই, আমি সত্যি খুব ভালো কাজ করে। তো যাই হোক, তারপরে তুমি কি কবিতা লিখতে শুরু করলে না গল্প? হ্যাঁ, প্রথমে আমি কবিতা বলতে আমি গল্প কবিতা বিশেষ করে প্রথম থেকে লিখেছি, আর আমাকে বলতো ছোট করে লিখতে কবিতা, আর আমার হতো না। আমি সেটা তো সবারই তো তাই। লেখার জায়গা থেকে এসেছি যেখানে আমি চেম্বার করতাম ব্যানাচিতে। উনি ওনাকে আমি বলেছিলাম যে এই লেখালেখি জগতে আসতে চাই, তো কানেক্ট হতে, কারোর মাধ্যমে কানেক্ট হতে। তখন আমাকে কানেকশন করাই উনি, মানে কাকু, মানবদার কাছে, ঠিক আছে। আর তখন ওনার ওই চেম্বার আর অফিসটা, মানবদার অফিস ওই ব্যানার্জিতে কাজে রয়েছিল। এখন তো আমার অন্য জায়গায় চেম্বার, ব্যানার্জিতেই 2টো চেম্বার আছে। তো তখন উনি আমার সাথে কানেক্ট, যেহেতু ওনার দুজনে হচ্ছে বন্ধু, মমতাজ কাকু আর মানবদা। এবারে পরিচয় করায় আমাকে বলে ঠিক আছে তুমি লেখালেখি করো, এবং উনি কয়েকটা বইয়ের ব্যাপারটা করেছিল। আমি বইও করেছিলাম, বাঁকুড়া থেকে একটা বই, তখন এখন বইগুলো নেই, সব বেরিয়ে গেছে। ওই একটা বই করি বাঁকুড়া থেকে, বইটার নাম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। সেখানে অনেক রাইটার মিলে একটা কবিতা সংকলন বই হয়েছিল।
তারপরে তার মানে তো তুমি আমাদের- প্রচুর পড়াশুনো করো, কারণ তো আমার মনে পড়ে যে 2 বছর আগে তুমি আমাকে বলেছিলে আমার একটা গল্প পড়ে, কোথাও একটা পড়েছিলে, গল্পের বই পড়ে বললে যে দাদা আপনার গল্পটা, সাথে সাথে ফোন করেছিলে যে খুব ভালো লেগেছে, আমাকে খুব ছুঁয়ে গেছে। হ্যাঁ। তার মানে পড়াশোনাটা খুব দরকার। হ্যাঁ, আমি লেখালেখির যখনই ক্ষেত্রে- সময় পাই এবং আমি যখন আমার যেগুলো ভালো লাগে, তারপরে হচ্ছে যে যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ইন্ডিকেশন করা আছে, আমি কিন্তু কমেন্ট করি, সঙ্গে সঙ্গে ফোন করি, তোমাকে করেছি, স্নেহাশিস তাকে কবিতা পড়ে করেছি বাহ। যখন পড়ি। আর আচ্ছা আচ্ছা, এই দেখুন অচিন পাখি পত্রিকার সম্পাদক, সবাইকে দেখিয়ে দিই, এই যে অচিন পাখি। এটা হচ্ছে প্রথম হয়েছিল। ও আচ্ছা, The এটা first, প্রথম সংখ্যা। এটা এটা কত first। সালে? এটা হয়েছে তোমার দ্বারা বলছি আজকে, এটা 6 বছর টোটাল চলছে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, এটা যখন 2020 হয়, এটা তোমার হচ্ছে এক সেকেন্ড বলছি, ঠিক আছে, ওই 2020-20-তেই হবে, 19-20 হবে। 1 বছর গ্যাপ হয়েছিল, তখন আমি এটা সংকলন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল। এটাও আমাদের 19 থেকে 25শে বৈশাখে 2টো খণ্ডতে আমি এখন পারি না, এখন একটা খণ্ডই করছি আপাতত। তখন ওই আমাদের উৎপল মুখোপাধ্যায়, এখন বিকাশ স্যার এখনো আছেন, উনি উপদেষ্টা মন্ডলী ছিলেন, চিত্তরঞ্জন চক্রবর্তী, সুনীতি প্রসাদ মন্ডল, এরা সবাই ছিলেন, এবং মানবেন্দ্র হাত ধরে আমার এটা করা ফার্স্ট। তারপরে আমি নিজে থেকে ম্যামদের চলে যাই, আমি নিজে থেকেই সবগুলো দায়িত্ব না, করে করি, করছো। কারণ উনি ছেড়ে দিলেও আমি ভেবেছিলাম যে না আমি আর করবো না, না না, But করো কিছু করো। চ্যালেঞ্জ থেকে আমি এটা করেছি, আর করার পর থেকে কন্টিনিউ করেছি, মানে ক্রমান্বয়ে করেছি। সম্ভবত সালটা ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল, ওটা 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 অত ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে ওর কবিতার বই। এটা কত সালে বেরিয়েছিল? উত্তরের অপেক্ষায়। ওটা ওই সময় বেরিয়েছিল, 2020 সময় বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা খুব একটা শুনি দেরি না। কটা কবিতা শুনি, শোনাও। এই কবিতার এই বইটি না, মানে আমার এই 2018 সালে, সরি 2018 সালে, ঠিক আছে, 2018 সালে 1425 সাল প্রথম কবিতা প্রকাশ হচ্ছে। আর খুব মানে আমি খুব একটা প্রকাশ্যে আনি না সবকিছু, ঢাক ঢোল পিটানো এই স্বভাবটা বোধহয় আমার নেই, কম আছে, কারণ এই কবিতার বইটা সবাই জানে না, আমি ওপেনিংও জায়গাটা আমি খুব একটা তখন করিনি। এই কবিতার বইটি করার ব্যাপারটাতেও ছিল মানে কি বলে, অন্যের মাধ্যমে। আমি যে কবিতা বই করব বা একটা এই বই করব, এগুলো আমার খুব একটা চট করে আসে না মাথার মধ্যে, এত এত করবো এগুলো হয়। হ্যাঁ, আমি স্কুলের একটা বই করেছি, এটা আমার এসে আমি স্কুলের বই করবো যে স্টুডেন্টদের কাজে লাগবে, বা নিজের কিছু বই করব, এইগুলো চট করে আসে না। আমার লেখা গুচ্ছেন মানে এত পড়ে রয়েছে, সেগুলো হয়তো ভবিষ্যতে করব। আর কিছু কিছু সংকলন তো থাকি, আজকাল লেখাতে তো অনেক সংকলন হয়েছে। তো এখান থেকে আমি যে প্রথম যে কবিতা তখন লিখতাম, তারই একটা সংকলন করেছিলাম, এবং খুব তখন একদম লিখছি জাস্ট। তো সেই সময় লেখাতে হয়তো ভুল ত্রুটি থাকতে না, পারে, সেটা থাকবেই। ক্ষমা প্রার্থনা করবেন। আমি খুব একটা ভালো লিখি না। না না না, হ্যাঁ। লেখো, ভালোই লিখো। আর যা হ্যাঁ, লেখা একটু লেখো। লিখি, প্রতিবাদী লিখি, মানে আমার একটুখানি প্রতিবাদ আসে, ঠিক আছে। খুব চট করে ওই সাইলেন্সই কিছু থাকে না, আমার একটু প্রতিবাদ করার মানসিকতা আছে, তো যেখানেই হোক তো ওটা হয়ে যায় অটোমেটিক। তো সেই রকমই আমি প্রতিবাদী লেখাই কিছু লিখেছি। তা আমি এখান থেকে 1-2টো কবিতা পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন এবং শুনে কেমন লাগছে এটা বলবেন, ঠিক আছে। কিছু প্রতিবাদী থাকে আর কিছু একটু রেডিকুলাস থাকে, মানে মিহিরদা হঠাৎ করে- দেখছেন আমাদের সঙ্গে, হঠাৎ মিহির করে কুমার কিছু মণ্ডল, কিছু, খুব ভালো কবি, ভালো লাগছে আলোচনা। হ্যাঁ দাদা, অনেকদিন পর এলাম লাইভে, আসলে আমার সময়ও হচ্ছে না, আবার অনেকে আসছেও না, যার জন্য আমাদের সাক্ষাৎকারগুলো, লাইভগুলো আর হচ্ছেও না। অনেককেই আমি জানিয়ে রেখেছি যে আপনারা আসুন, নতুন নতুন কবি অনেক তো হয়ে গেছে, প্রায় 2 বছর ধরে আমার এই সাক্ষাৎকার পর্বটা চলছে, অনেকেই কমপ্লিট হয়ে গেছে। এবার অনেককে আসানসোল বা রানীগঞ্জ এসব জায়গাতে লোকজনদের বলেছি। ঠিক আছে, তাহলে একটা কবিতা পড়ি। কবিতাটিও প্রতিবাদী আর বর্তমান সময় খুবই উপযোগিতা এটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে ক্ষমতা। কে বলেছে তোমার ক্ষমতা চূড়ান্ত শীর্ষে? কেন ভেবেছো তুমি শ্রেষ্ঠ? যাদের তুমি দেখেছো অবহেলায় মারিয়েছে দুপায়ে পিষ্ট করে, অট্টহাস্যে করেছো বিদ্রুপ, ক্ষমতার দম্ভে ভুলে গেছো তুমি একজন রক্তে মাংসে গড়া মানুষ। তবু মনুষ্যত্বের বিবেক জ্ঞানের বীজ অদৃশ্য তোমার অন্তর, পরিচয় পেয়েছে নিষ্ঠুর নির্দয় অমানুষ। যুগে যুগে ইতিহাস রেখে গেছে চিহ্ন, কালের করাল গ্রাসে তুমিও হবে বিলীন। যাদের করেছো পদদলিত, সহ্যের শেষ লগ্নে রুখে দাঁড়াবে অন্যায় সুমুখে সমরে। অট্টহাস্যের মুখ পরিবর্তিত হবে কালো ছায়ার ভীতির অন্ধকার। সময় উত্তর দেবে ক্ষমতার চূড়ান্ত দম্ভের তর। ন্যায় নীতি ভালোবাসার কাছে অতি সূক্ষ্ম নিম্নক্ষীণ ক্ষমতার দম্ভ। মনে রেখো
যুগে যুগে বদলেছে ইতিহাসের গতি রেখা, ইতিহাস বলে দেবে অজ্ঞানের অন্ধকারের দিশা। বাহ, সুন্দর তো। আরেকটি কবিতা বলি, কবিতাটার নাম হচ্ছে মুখোশ। এটা প্রথম তখন লেখা। যদি বলতে পারতাম না বলা সব শব্দ, যদি প্রকাশ করতাম অপ্রকাশ্য রহস্য, অদেখা শব্দ, ছবির কিছু রং, পরিচয় দিয়েছে তোমার অনুভবহীন চরিত্র, মুখোশ ঢাকা অন্তরের দৃশ্য বড় দুর্ধর্ষ, চেনা বিষয় অচেনা আছে অনেকের অলক্ষ্যে, মুখোশের আড়ালে মুখ প্রকাশ্যে অদৃশ্য, পরিচিত পেল চেনা মুখী আসল মুখোশ। বাহ, সুন্দর। আর একটা কবিতা বলি, এই কবিতাটা হয়তো অনেকেরই ভালো লাগতে পারে, আবার একটু ইন্সপিরেশন হতে পারে। দূরত্ব, কিছুটা কষ্ট, কিছুটা সহানুভূতি, আর কিছুটা বেনাবির সম্পর্কের টানে তোমাকে অনুভব করেছি, কিন্তু উপহাসের অবহেলায় বদ্ধ ধারণায় আমায় এক পাশে ঠেলে দিলে। না, আমি পড়ে যাইনি, শুধু একটা দীর্ঘশ্বাসে তোমার থেকে দূরত্ব তৈরি করলাম। জানি তুমি ভালো থাকবে, তোমাকে ভালো রাখার লোকের অভাব নেই, আমি না হয় এক পাশে রইলাম, তবু পড়ে যাইনি। লাকি লিখছে অসাধারণ একটি কবিতা শুনলাম, ক্ষমতা অচিন পাখির জয় হোক। শম্পা সামন্ত দেখছেন, উনি বলছেন অচিন পাখি বলে আরেকটি পত্রিকা আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কবিতা বলি, এই কবিতাটা শুনুন। কবিতাটার নাম হচ্ছে কল্পনা। বৈশাখের দাবদাহে, বসন্তের আবহাওয়ায়, উষ্ণ বাতাসে শীতলের স্পর্শ, কোকিলের ডাক, তপ্ত রোদে, সূর্য মাথার উপর, চারিদিকে সাজানো সুগন্ধি ফুলের সাজি, তোমার হাতটি ধরে চলেছিলাম উন্মুক্ত আকাশে রৌদ্রালোকে। হাসি মুখে দু একটি বাক্য ছুড়ে দিলে এদিক ওদিক, শূন্য পরিবেশে প্রতিফলিত শব্দ বারংবার হয়েছে কর্ণগোচর, তোমার চোখের দৃষ্টি আমার ঠোঁটের স্পর্শে। বসন্ত নেমেছিল প্রতিকূল পরিবেশে, হারিয়ে গেছিলাম কোনো এক অজানা রাজ্যে, হারিয়েছিলাম চেতনার শেষ সীমা। হঠাৎ কোনো এক জোরে চিৎকার, উঠে দেখি আমি আছি বিছানার এক প্রান্তে, জানালার বাইরে ভীষণ ঝড় হাওয়া, কিছু লোক ঝড় ঝড় হল্লা করে দৌড়াচ্ছে। মুচকি হাসলাম, এতক্ষণে শুধুই ছিলাম কল্পনার স্বপ্ন। কিছুক্ষণ পরে মেঘ ভেঙে ঝরে পড়ে বৃষ্টির ধারা, জানালার পাশে হাত বাড়িয়ে কিছু বৃষ্টি আমার হাতের তালুতে আবদ্ধ। কল্পনার স্বপ্ন নায়িকাকে তখনও করেছে উপলব্ধি, নেমেছিল দাবদাহের পর বসন্ত, নায়িকার অনুপস্থিতি। বাহ, সুন্দর, বেশ। কাঁচা হাতের লেখা তখন, সেজন্য না, সেটা কবিতাগুলো সব অল্প অল্প করে হ্যাঁ, কিছু কিছু সেটা বললাম। তো হয়ই, আর খুবই অনেকদিন প্রথম কবিতার, আর আমি গল্প কবিতা লিখতে একটুখানি বেশি ভালোবাসি বলে তখন আমাকে বলা হয় ছোট ছোট ছোট, কিন্তু কিছুতেই ছোট আসে না। তো তারপরে কিন্তু একটা ছোট কবিতা আমি চেষ্টা করেছি লিখতে, এবং এখন কিন্তু ছোট কিছু কিছু লিখতে পারি। একটা ছোট কবিতাও আমি পড়ে শোনাবো। এটা খুব বেশি ছোট না, তবু পড়ে শোনাচ্ছি। ছায়াপথ। অনেকগুলো ছায়াপথ গোধূলি বেলায় সুস্পষ্ট দাগ কেটে গেল লালচে আকাশের শরীরে। পাখিরা তখন খোলা আকাশে উন্মুক্তভাবে উড়ে চলেছে, চারিদিকে মিষ্টতার কলতানে ভরপুর। আকাশের বুক তখন অসীম আনন্দের প্রকাশ পায়, উজ্জ্বল চিত্রে হাসি ধরা পড়ে। গাছেরা নৃত্য করতে করতে উদ্যত হয়, তাই একে অপরের মাথা দোলাতে থাকে। প্রকৃতি যেন এক অপরূপ চিত্রে গোধূলি বেলায় নিজেকে প্রস্ফুটিত করেছে। ছায়াপথে তখনও হেঁটে চলেছে কত শত শত অজানা আশা, এক মুঠো সুখের স্পর্শে কত আগন্তুক, শুধু হেঁটে চলেছে ছায়াপথে সুদীর্ঘ পথে অনন্তকাল ধরে। বাহ, সুন্দর। আচ্ছা, এবার তোমার পত্রিকা নিয়ে বলো দু চার কথা, যে কিভাবে পত্রিকা শুরু করলে, তারপরে কতটা কি হলো। পত্রিকা আমরাও লিখেছি, বেশ ভালো পত্রিকা হয় তোমার পত্রিকাটা। হ্যাঁ, এই পত্রিকাটা যেহেতু আমি প্রথমেই বলবো যে আমি কারো মানে কৃতজ্ঞতা কখনো অস্বীকার করি না, এটা আমার মধ্যে রয়েছে। তো প্রথম যে পত্রিকা করবো এই ভাবনা আমার মধ্যে নেই। আমি স্কুল লাইফে খুব ছোটো থেকে গল্প পড়তে ভালোবাসতাম, এবং মনে হতো যে কিছু লিখবো, কিন্তু লিখতে পেয়ে যে কখনো নিজেও রাইটার হবো এটা ভাবিনি।
আর গল্প বই প্রচুর পড়েছি, প্রচুর পড়তাম আমি। মানে আমার ক্লাস 10-এর পর যে গ্যাপিং সময়টা ছিল, আমি শুধু গল্প বই পড়েছি, এত পড়েছি। বিভিন্ন লেখকের বই পড়েছি, আধুনিক রাইটারের বই খুব ভালো লাগতো পড়তে আমার। আর শরৎচন্দ্র তো কথাই নেই। এরপরে আসি না পত্রিকা, যখন আমি কবিতা লিখি, কবিতা লিখতে লিখতে আমাকে মানবীয়তা বলে যে একটা পত্রিকা করতে। আমি সরাসরি না বলি যে করবো না, আমার দ্বারা সম্ভবই নয়। এই যে আমি অ্যাস্ট্রোলজির কাজে এত ব্যস্ত, আর সব থেকে বড় কথা এত মানুষের সাথে কমিউনিকেশন করা, সেখানে তাদের কাছে লেখা নেওয়া, এটা খুব দায়িত্বপূর্ণ কাজ। আর এই দায়িত্বপূর্ণ কাজটা আমি করতে পারবো না, কিন্তু আমাকে উনি দেখেছিলেন, বলেছিলেন না তুমি পারবে। তো ওনার বলতে গেলে উৎসাহের জন্যই আমি কিন্তু এই পত্রিকাটা করেছি। উনি যখন বললেন ঠিক আছে তুমি করো, রয়েছি সাথে, এটা ছিলেন। এবং উনি প্রথমে আমাকে একটু সাহায্য করেছিলেন বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে রাখা, এটা তো থাকেই যে সহযোগিতা। আমারও পত্রিকা তারপরে শুরুর উনি যে সময় আমাকে সহকবি সাজেশন সুশীল নাগ, দিলেন যে আমি বললাম আমি একটু আলাদা ধরনের করবো, কারণ আমি সবসময় একটু এক্সেপশনাল, মানে একটু আলাদা সব কিছুতে চাই। আমি অনুসরণে খুব একটা করি না, করলেও খুব একটা না। কিন্তু আলাদা তো কিছু নয়, তুমি তো কবিতা সংখ্যা করছো, তুমি তো কবিতা কিছু সংখ্যা করছি, কিন্তু আমি পত্রিকাটা যে করব সেই পত্রিকার একটু আলাদা ধরনের দরকার, এটাই বলেছিলাম। তো তারপরে আমাকে বলা হয় তুমি তাহলে হ্যান্ডমেড পেপারে করো। হ্যান্ডমেড পেপারে হয়তো আগে অনেকে করেছে কিনা আমি জানি না, করেছে হয়তো। তারপরে আমি বললাম ঠিক আছে হ্যান্ডমেড পেপারে। তো হ্যান্ডমেড পেপারে কোয়ালিটি আর তার সাথে একটু খরচটাও হয়, কিন্তু মেন হচ্ছে যে এই পত্রিকা ব্যাপারে আমার খুব ভালো লাগলো। এবং আর্টিফিশিয়াল যে একটু সুন্দরভাবে যে অচিন পাখির যে লেখাটা, এই অচিন পাখির যে ছবির যে লেখাটা, এই অচিন পাখির অটা, এখানে মধ্যে অ আছে, এখানে মধ্যে পাখি আছে, এখানে গাছ আছে, এখানে সব আছে। হ্যাঁ, তো এই যে প্রথম এটা যখন করে দেয়, এবং এটাই লোগো আমার। কে করেছে? বিষ্ণুদাই তো করেছে। হ্যাঁ, এখানে সব লেখা আছে। তো এই যে করে প্রথমে এটা করে, তারপরে আমার সব থেকে ভালো লাগে যে এইটাকে আমি রেখেছি, এটাকে আমি চেঞ্জ করিনি। আমাকে ডিজিটালের অনেকবার বলেছিল যে খরচা, এই বিষ্ণু সামন্তকে নিয়ে 2-3 আগে চা খেতে বলছি যে আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার বেরিয়েছিল মেদিনীপুরের পত্রিকায়, মেদিনীপুর সংখ্যায়। সেখানে জানা যাচ্ছে যে 3,500 বই এবং পত্রিকার উনি প্রচ্ছদ করেছেন। ভাবতে পারছেন, কালকে আমি পোস্টটা দিয়েছিলাম যে কি বিশাল কাজ তিনি করেছেন, সত্যি তাই। তারপর কিন্তু যেহেতু মানবীয়তার মাঝখানে কিছু সমস্যা হয়, আমার যোগাযোগ এখন কিছুই নেই। তো একটা পত্রিকা করার পর আমি তারপর থেকে প্রথমটা আমাকে একটু সাহায্য করে বিভিন্ন কমিউনিকেশন করার, কিন্তু দ্বিতীয়বার থেকে আমি পুরো বেসাহারার মতো হয়ে গেছিলাম। আমার কবিতা কী করে করবো, আমি পত্রিকাটা কী করে করবো, কিন্তু আমি করেছি যে না আমি করবো, গাইড দিয়ে দিচ্ছিল যে কিভাবে তৈরি হবে। মানে এই জায়গাতে আসার মানসিকতাটা আমার ইচ্ছে করলেও আমি সে সাহসে কুলাইনি প্রথমে, কিন্তু তারপরে একবার যখন আমি এখানে পত্রিকা করতে আরম্ভ করি, তারপরে আমার কাছে একটা জিদ থাকে যে কেউ যদি আমাকে বলে আর পত্রিকাটা হচ্ছে না, এটা যদি বলে, আমি না, আমি যতদিন আছি চেষ্টায় আছি, আমি ততদিন পত্রিকা করে যাবো। সেখানে বিভিন্ন জনের লেখা নেওয়া, অনেক কাঁচা হাতেরও লেখা নেওয়া করেছি, কিন্তু এখন কি হয় না, আমি যাদের যেহেতু প্রকাশনার কাজের সাথেও আমি যুক্ত, তাদের লেখা নিয়ে আমি কাউকে সরাসরি কখনো খারাপ বলি না। আমি বলি লিখুন আর ভালো করে পড়ুন। আমিও খুব যে একটা ভালো লিখি তা না, আমাকে পড়তে হবে, মানে অনেক বেশি পড়তে হবে লেখার মধ্যে থাকতে গেলে। ভালো আসলে এই কম্প্রোমাইজটা আমাকেও অনেকে বলে যে আসলে নতুনদের তো সুযোগ দিতেই হয় একটু, তাই না? না দিলে, সুযোগ না দিলে তাদেরকে বঞ্চিত করে তারা উৎসাহ পাবে কোথায়? আমাদের পত্রিকাতেও যে আমাদের যেমন পত্রিকা এখন কি হয়েছে, বিশেষ সংখ্যা করি। এই যে গত বছরের সংখ্যা হয়েছিল আমাদের নিম সাহিত্য সংখ্যা, সেখানে উপন্যাস ছিল এবং অনেক কিছু ছিল, এক্সপেরিমেন্টাল পত্রিকা ছিল, এবং সেটা নিয়ে যারা গবেষণা করছে সেই পত্রিকা তো মানে অনেকে দূর দূরান্ত থেকে বলেছে আমাদের পত্রিকা পাঠান। এবং আমাদের দুর্গাপুর সংখ্যা হয়েছিল, যেটা দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা, সেটা তো খুব ভালো। কবি সুশীল নাগ এখন আর বেঁচে নেই, উনি আমাকে বলেছিলেন যে দুর্গাপুরের যারা 1940 সাল থেকে যারা লিখছেন, যেমন কেষ্ট চট্টোপাধ্যায় থেকে শুরু করে, একটা কমেন্ট আছে রেজিস্ট্রেশন না, এই পত্রিকাটা রেজিস্ট্রেশন আছে, আর এটার আমার রেজিস্ট্রেশন দেওয়া হয় এবং আইএসবিএন দিয়ে অনেক বই বার করে দেওয়া হয়। আচ্ছা, আমার রেজিস্ট্রেশন আছে, আমি কখনো ইলিগাল জায়গায় নেই। উনি বলতে চাইছেন যে শম্পা সামন্ত যে আরেকটি
অচিন পাখি বলে পত্রিকা আছে, হ্যাঁ আছে, আরেকটি আছে, হ্যাঁ। এবং আমার কাছে এটা অফারও এসেছিল, মানে বলা হয়েছিল যে পত্রিকার তো অচিন পাখি একবার তো একটা নাম হয়েছে, তো একদিন আমি চেম্বারে পথে বেরোবো, তখন আমাকে বলে যে অচিন পাখির নামটা যদি চেঞ্জ করা হয়, আচ্ছা না নাম তো চেঞ্জ করা হবে না, লোগো তো আলাদা, লোগো দুটো তো লোগো আলাদা, আর এটা আমার রেজিস্ট্রেশন করাই আছে। আর এই লোগো যখন আলাদা তখন একই নামে অনেক রকমই থাকতে পারে, আর তার রেজিস্ট্রেশনও তো আলাদা, সুতরাং সমস্যা হওয়ার কথা নয়। মানে একবার যখন একটা নাম দিয়েছি সেটাকে পরিবর্তন করার মানসিকতা আমার মনে হয় খুব একটা ঠিক হবে না, আর আমার সেটা ইচ্ছাও ছিল না, তার জন্য আমি অচিন পাখিই নাম দিয়েছি। বাহ, খুব ভালো। আর এই লোগো আলাদা থাকলে, রেজিস্ট্রেশন আলাদা থাকলে একই নাম অনেক হতেই পারে, সমস্যা কোথায়? আচ্ছা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি তো প্রকাশনাও করছো, দেখলাম যে মিরাতুল রাহারের একটি বই বার করেছিল, আজান বই, আর একটা বই বার করবো, ওনার আর একটা বই বার করার আমার পরিকল্পনা ছিল, তো তখন আমি রাঁচিতে হয়ে ওঠেনি, ওনার কাছে যাওয়ারও ব্যাপার আছে, কথাও হয়েছে, কালকে মেসেজে গেছিল, কালকে একটা ম্যারেজ অ্যানিভার্সারিতে অ্যাটেন্ড ছিলাম আমাদের বিশ্বময়দা, যেখানে ডুবুরি পত্রিকাটা হয়, ডুবুরি পত্রিকার সম্পাদন কাজেই তো বিশ্বময়দা রয়েছে, তো সেখানে ছিলাম, সেখানে ছিলাম। আর এরপরে আরেকটা বই ওনার, মানে তার মানে তুমি পত্রিকার সাথে সাথে তুমি প্রকাশনাও একটা সংস্থা করতে চাও নাকি? তার সাথে সাথে একটা আমি তোমাকে একটু আগে প্রকাশনা কি তুমি নিজের খরচায় করছো নাকি না? প্রকাশনা কিছু কিছু জিনিসটা আমাকে নিজের খরচা করতে হয়, আর কিছু কিছু ব্যাপার হচ্ছে তারাও অনেকটা জায়গায় হেল্পও থাকে, আবার অনেকের বইও করে দিই, আইসক্রিম দিয়ে বইও বার করে দিই আমি। আর অনেকে যেমন এর আগের বছরটাই আমি 4-5 জনের বই, টোটাল 6টা বই হয়েছে আমার ম্যাগাজিন নিয়ে, 7টা হয়েছে আমি করেছি সবার কাজে। এবারেও আমার অনেকগুলো বই করার পরিকল্পনা আছে। অ্যাকচুয়ালি আমি চাই যে যে সমস্ত রাইটাররা, মানে লেখক লেখিকারা, তাদের লেখক লেখিকারা তারা আছে ঠিক আছে, কিন্তু আরো একটু ভালো মুখ হোক, তারা আরো ভালো পরিচিত হোক, তারা আমার তারা আমার সিনিয়ররা, তারা ভালো জায়গায় পৌঁছালে আমাদেরও গর্ববোধ হয়। এবছর আমরা আমাদের প্রকাশনী থেকে অনেকগুলো বই বেরিয়েছে, যেমন রবীন্দ্র গুহর একটা সাক্ষাৎকার, রবীন্দ্র গুহর, আর সম্প্রতি বেরিয়েছে বিমান চট্টোপাধ্যায়ের কলকারখানা নিয়ে গল্প, খনি অঞ্চলে, দুটোই প্রচণ্ডই মানে ডিমান্ড হয়েছে, মানে কলকাতা বইমেলাতেও আমি পাঠিয়েছিলাম, এবং অনেকে এখনও আমাকে ফোন করে করে বইটা কালেক্ট করছে। এছাড়া আমরা হাতে লেখা কবিতার বই কিছু করেছি, মানে একদম হাতে লেখায়, মানে হাতে যেরকম আমরা লিখি সেই বইগুলো আসবে রাকেশের কাছে, রাকেশ সম্প্রতি আমাকে বলেছে, তো সেগুলো ও এখনো দিতে পারেনি, মানে যেরকম নাম থেকে শুরু করে তোমার মানে ভেতরের পাতাতেও হাতে লেখা থাকবে কবিদের নিজের হাতে লেখার একটা কবিতার বই, রাজীবদার অধীনে বোধহয় একটা কবিতার বই হাতে লেখা হয়েছে। না, এটা সংকলন নয় কিন্তু, আচ্ছা, অনেকগুলো কবির, তো অনেক কবির মানে আলাদা ইন্ডিভিজুয়াল বই। আচ্ছা আচ্ছা, ইন্ডিভিজুয়াল সংকলন নয়। যাই হোক, হ্যাঁ অনেকগুলো বই এবারেও করার হবে, কিন্তু আমি আগে থেকে না কোনো প্রকাশ্যে করি না, আমার প্রকাশ হচ্ছে যখন করবো তখন দেখতে পাবে। তবে কিছু বই হবে, আর যারা আরো একটু ভালো করে মুখ হোক, এটা আমার চেষ্টায় থাকে, আমি চেষ্টা করি সবসময় যে মুখগুলো ভালো আরো ভালো করে হোক, হ্যাঁ, যেগুলো আরো পরিচিত লাভ করি, তাদের নিয়ে আমরাও গর্ববোধ করবো, মানে আমি করি। আমার মনে হয় যে তাদের সান্নিধ্যে থাকা যথেষ্ট ভালো দিক, এটা নিয়ে থাকা। তোমার প্রিয় কবিদের নাম বলো। আমার প্রিয় কবি বলতে গেলে যদি প্রিয় কবি লেখক, আমি সুকান্ত, আমার ভালো লাগে নজরুল, ঠিক আছে, রবীন্দ্রনাথ অবশ্যই, ঠিক আছে, কিন্তু আমি নজরুলের কবিতা বেশি ভালোবাসি। আর রাইটার বলতে মানে আমি গল্প উপন্যাস পড়ি, অনেক পড়েছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দূরবীন আমার ভীষণ ভালো লাগছে। বর্তমান যে লেখকরা বর্তমানে, আর শরৎচন্দ্র ভীষণ আমার ভীষণ টানে শরৎচন্দ্র অনেক। তাছাড়া বিভূতিভূষণের আরণ্যক থেকে বিভূতিভূষণের প্রচুর অনেক লেখা আমার খুব ভালো লাগে। তবে এখন সত্যি কথা বলতে যেটুকু সময় পাবো না, আমি ট্রেনে বাসে যখনই যে সময় পাই আমি সঙ্গে সঙ্গে কিছু না কিছু পড়তে থাকি। আবৃত্তির জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগে আবৃত্তি শুনতেও ভালো লাগে ভীষণ। আমার নিজের একটা বন্ধু আছে, ভীষণ ছোটোবেলা থেকে আমি স্কুলে ও খুব সুন্দর আবৃত্তি করতো, তো ওর সাথে আমার ভালো, তখন থেকে আমার একটা ইন্সপিরেশন ছিল, খুব সুন্দর আবৃত্তি করছে, এবং ওর পদ্ধতি কাজে শিখতো, বৈজয়ন্ত মন্ডল আমার বন্ধু, তো ও খুব ভালো আবৃত্তি করে।
তো ওর কাছে আমি শুনে যখনই আমি বাড়িতে যেতাম ওর কাছে তো সবসময় বলতাম একটা আবৃত্তি করা, আবৃত্তি শুনতাম আমি, এখনও আবৃত্তি করে বিভিন্ন জায়গায়। আর এই আবৃত্তি যেমন এই ব্রততীর মানে আবৃত্তি আমার এত ভালো লাগে, আমি শুনি যে, এবং যারা বিভিন্ন প্রোগ্রামে করে আমি কিন্তু মন দিয়ে শুনি। এখন তো বাচিক শিল্পী প্রচুর হয়েছে, দুর্গাপুরেও হয়েছে, মানে অনেক চর্চা হয়েছে, ভালো ভালো কাজ হচ্ছে দুর্গাপুরে। খুব ভালো, এটা খুব ভালো দিক, এর মধ্যে থাকাও ভালো। আমার তো আমি সবাইকে বলি লেখালেখির মধ্যে থাকাটা সব থেকে বেশি আনন্দ হয়, এর থেকে এটা একটা ভালো কথা বলছো। দেখো আমার মনে হয় অনেকে সমালোচনা করে যে এত কবি কেন, এত লেখালেখি। আচ্ছা ভাবো যে একজন মানুষ যদি পরনিন্দা পরচর্চা বা কিছু নিয়ে তো তাকে থাকতে হবে, কিছু না করে যদি লেখালেখি নিয়েই থাকে, সবাই তো আর সুনীল শক্তি হতে পারবে না, তাই না? সবাইকে কে মাথা দিব্যি দিয়েছে যে তাকে বড় একজন ইয়ে হবে? কিন্তু লেখালেখি নিয়ে থাকাটা তো ভালো একটা চর্চা, ভালো থাকে ভালো থাকে, সে লিখুক না, অন্যরকম ভাবে বাঁচা যায় বলে যে পড়বে, আর অনেকের পড়া পড়বে, সে লিখবে, এটা সে ভালো থাকে। লেখালেখি সত্যি খুব ভালো জিনিস, এর মধ্যে দিয়ে না একটা ভালো থাকা সব থেকে বড় মাধ্যম। এখানে সেখানে বিভিন্ন রকম না আলোচনা করে লেখা পড়ার এর মধ্যে দিয়ে না মানুষ ভালো থাকে। আর এটা এখন তো বেশি হচ্ছে, মানে আমার মনে হয় এখন সব জায়গায় লেখালেখি খুব হচ্ছে। তোমাকে তো সাহিত্যের অনুষ্ঠানে দেখা যায় না? খুব কমই দেখা যায়, কারণ সময়ের জায়গাটা অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়। কেউ যে সময়ের মধ্যে বলা হয়, আমি ওই সময়ের মধ্যে না প্রেজেন্ট থাকতে পারলে নিজেকেও খুব খারাপ লাগে। আর সত্যি কথা বলতে সময় হয় না আমারও, তাই আমি অনেক রাতে ঘুমোই আর একটু লেটে উঠি, মানে অনেক রাতে ঘুমোই তো সেজন্য লেটটা একটু ওঠা হয়। ঘুমটা না হলে আমার খুব ব্রেনে কাজ হয়, যে কাজগুলোর সাথে করি আমি, বিভিন্ন মানুষের এত প্রবলেমের কাজ করি না, তো তাদের যখন ভালো হয় আমার খুব নিজেরই ভালো লাগে। আর এই কাজের সাথে যুক্ত থাকলে তাদেরকে অনেক সময় দিতে হয় আমাকে। আচ্ছা তোমাকে, আচ্ছা এই প্রসঙ্গে আমার একটা কথা তোমার কাছ থেকে জানা, তুমি তো এই তোমার চেম্বারে বিভিন্ন রকম মানুষ আসে, আচ্ছা কোথাও কি মনে হয় না যে এই যে প্রযুক্তি এসে বা মোবাইল এসে মানুষের একটা নৈতিক অধঃপতন ঘটেছে বা ঘটছে? এত আমরা ফেসবুকে বা পেপার এসে সোশ্যাল মিডিয়ায় দেখি যে কত রকমের একটা অব্যবস্থা বা একটা কি বলবো নীতিহীনতার কাজ। তো কোথাও কি আমরা কি অনেক পিছিয়ে, মানে কি বলবো যে আমাদের সমাজে কি, তুমি তো দেখছো যে ডিভোর্স থেকে শুরু করে এই যে অনেক কি হারে বেড়ে যাচ্ছে এবং সম্পর্কের জটিলতা বেড়ে যাচ্ছে, এ সম্বন্ধে তোমার কি মতামত? তাতে কি তোমার এই যে রেমিডিস তুমি যে এইগুলো দাও, আমি সব থেকে বড় কাউন্সিলিং করি। কাউন্সিলিংটা আমার কাছে সব থেকে বড় অস্ত্র, ঠিক আছে? হ্যাঁ, রেমেডি তো করি, অবশ্যই করি, আর রেমেডির অনেক প্রসেস আছে। আর আমার সব থেকে বড় রেমেডি যদি বলি তার কাউন্সিলিং। একটা পার্সন যখন আমার কাউন্সিলিংটা খুব দরকার, কিন্তু একটা মানুষ যখন প্রথমে আসে না, খুব বেসাহারা হয়ে আসে। একটা মানুষের যখন খুব ওই প্রথম মানে তারপর, এবং আরেকটু আমি ইন্টারাপ্ট করছি, আমি যেহেতু মেডিকেল লাইনে আছি, আমি বলি যে সবাইকে যে আমরা সবাই যে স্বাস্থ্যের জন্য ওষুধ খাই, কিন্তু এখন মানুষের জীবনে তো কমপ্লিকেটেড হয়ে গেছে, অনেক স্ট্রেস বেরিয়ে গেছে, এবং অনেকে আমি দেখেছি বুঝতে পারি দেখে যে এদের মেন্টাল হেলথ একটু অসুস্থ আছে, কিন্তু তার জন্য ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে। কিন্তু লোকে কীভাবে যে একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাব, তাদের লোকে পাগল বলবে। পাগলের জন্য নয়, কিন্তু এখন স্ট্রেস কমানোর থেকে শুরু করে এই যে তারাও কিন্তু ডাক্তাররা কাউন্সিলিংই করে প্রথমে, একটা সাইকিয়াট্রিস্ট তারা প্রথমেই ওষুধ দেয় না, তারা কাউন্সিলিংই করে। কাউন্সিলিংয়ের মাধ্যমে না অনেক মানুষের যে প্রবলেমগুলো সলভ হয়ে যায়, প্রচুর সলভ হয়। আমার প্রফেশনে কি হয় না, আমার এমনই আছে যে আমি মানুষকে যেহেতু ফেস রিড করি, ফেস দেখে বুঝি, একটা পার্সন আমার কাছে এলে তার প্রবলেমটা আমি ফেসে বুঝে যাই। তারপর আমার চার্টে ক্যালকুলেশন থাকে, তো আমি বুঝতে পারছি কি কারণটা, এবং অনেক নেগেটিভ পজিটিভ বিষয় থাকে। আমার নেগেটিভটা পজিটিভ ওয়ে করার চেষ্টা থাকে, যে তাকে পজিটিভ ওয়ে করবো, এবং চেষ্টাও করি আমি খুব চেষ্টা করি, এবং সেখান থেকে তারা আমার কথাটা যদি শুনে চলে না, প্রচুর ইমপ্রুভ প্রচুর আছে। এবং আমার কাছে প্রচুর প্রমাণ, মানে এত মানুষের ইমপ্রুভ আছে প্রমাণ না, কিছু এক্সাম্পল বলো, তারা অনেক মানুষ শুনবে, তারা তোমার কাছ থেকে উপকার পাবে, কিছু এক্সাম্পল বলো। সেটা আমার চেষ্টাই থাকে, এবং আমি বলি যে যতক্ষণ আমি তার হাত ধরবো, ততক্ষণ তাকে যতক্ষণ না ইমপ্রুভ করা, অ্যাটলিস্ট যত অবধি করা যায় ততক্ষণ তার আমি হাত ধরি। এটা আমার একটা বাইক নেওয়া হয়েছিল চেম্বারে, সেখানেও আমি বলেছি যে আমি তার হাতটা ধরি, ততক্ষণই অবধি হাত ধরবো যতক্ষণ না তার ইমপ্রুভ হচ্ছে। তাকে সময় দেওয়া, কথা বলা, কন্টিনিউ সে কেমন আছে সেগুলো খবর নেওয়া, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে এটা করে না কেউ, কিন্তু আমি করি।
কারণ আমার এটা শুধু প্রফেশন না, একটা প্যাশন। আর একটা মানুষের ইমপ্রুভ করা এটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে, যে তাকে কিন্তু সেই জায়গাটা দিতে হবে। প্রচুর মানুষ হয়েছে, যে তুমি বলে ডিভোর্সের প্রচুর মানুষ এসছে যেখানে একদম নিডি, যাদের মানে অর্থ নেই, এমন এমন পার্সন এসছে আমার কাছে। সত্যি যে আজকে যে ওপেনিংটা হচ্ছিল, আমাকে আজকে ওপেনিং করতে ডেকেছিল, বলেছে সবাই মিলে যাবে, দিদি তুমি কিন্তু আসবি। প্রচুর আমাকে ফোন করলো, প্লাস হচ্ছে যে মেসেজ করা। আমি যেহেতু বাস্তু বিষয় আছে, ওর বাস্তুটাও আমি ঠিক করে এসেছি এবং ওর ভালো হচ্ছে। এখনও ওপেনিং করেনি, তার আগের থেকেও কাস্টমার আসছে প্রচুর, আর শিখেওছে। কিন্তু মেন হচ্ছে যে সময় আমার কাছে এসছে, যে এত খারাপ পজিশন ছিল, সেই খারাপ মানে এত চারদিক থেকে ওর পজিশন, একটা বেশারা বাচ্চা নিয়ে, আর কেউ নেই, তার নিজের লোকেরাও নেই, তার বাবা মাও সেই সময় সাপোর্ট করছে না। সেখানে একটা তার হাজবেন্ড তার উপরে টর্চার করে, তার অবস্থা খারাপ। তাকে কিন্তু প্রথমে আমার প্রশ্ন থাকে যে তুমি কি চাইছো, থাকবে না আলাদা থাকবে। তার যখন চাহিদাটা আমি জানাম না, সে বললো প্রচুর মারধর এমন করেছে যে আমি সেখানে থাকতে পারবো না দিদি। তো আলাম ঠিক আছে। তো ওকে আমার প্রসেস অনুযায়ী কিছু রেমিডিয়াল থাকে, কাউন্সিলিং থাকে, তো কন্টিনিউ সেগুলো করেছে। এবং অ্যাটলিস্ট ডিভোর্স দিতে চাইছে না সেই ছেলেটি, নানা রকমভাবে ওকে হ্যারাসমেন্ট করাচ্ছিল প্রচুর। ওরও স্ট্রাগল ছিল, কিন্তু ও মানে ওকে আমি একটা কথা বলেছিলাম, স্ট্রাগল আছে, তুমি শিখছো, শিখে যাও, করতে থাকো, কারণ এই স্ট্রাগলগুলো তোমাকে, তুমি তাকে মেন্টালি সাপোর্ট করছো। ও আমাকে বলছে যে আমাকে কেস একবার দুর্গাপুরে, একবার বোলপুরে, একবার এখানে 3-4 জায়গায় কেস করেছে একটা মেয়ের উপরে, তার অর্থ নেই, কিছু নেই, সে কোন দিকে ছুটবে। তাকে বললাম ছোট কেস করছে, তুমি ছোট, একবার যাও এখানে, বা এখানে ভালো সাজেশন দেওয়া, তাকে গাইড করা, এবং সে করেছে। আর সব থেকে বড় আমি নাম, তুমি শিখছো, কিন্তু তুমি অনেক শিখছো, তুমি শিখতে থাকো, এটাতে তোমার অনেক গেন হবে। এবং এই কেসটা কিছুদিন চলে বন্ধ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তাই হলো, লাস্ট অবধি ছেলেটি হেরে গেল। ছেলেটি বললো আমি ঠিক আছে। আসলে ছেলেটি কোনো রকম কিছু উইদাউট পেতে করা ছিল, আর একটা বাচ্চা ছিল, বললো আমার দরকার নেই, বাচ্চাটা তো রয়েছে, আর ওরাও খুব নিডি, বললো আমার কিছু দরকার নেই। তো আমি বললাম যে তুমি তো শিখছো, নিজে সেলফ ডিপেন্ডেন্ট থাকো, তো সেলফ ডিপেন্ডেন্ট যে একটা জায়গা পড়ে করবে, এই সবগুলো সাপোর্ট আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে এলো। কাউন্সিলিং থেকে, রেমেডি থেকে, যা করার আমি সব কিছু করি। আজকে মেয়েটি যে জায়গায় দাঁড়িয়ে, ছেলেটির সাথে ওর সেপারেশন হয়েছে, মেয়েটি ভালো আছে, খুব ভালো আছে। যে পার্সন থেকে এখন মেয়েটি একটা নিজের একটা স্কুটি গাড়ি সব কিনে, তার একটা জায়গাতে একটা তার একটা পার্লার খুলে, সেখানে সব রকমভাবে ওর নিজেকে তৈরি করে আজকে ওর ওপেনিং, ও খুব হ্যাপি। বাচ্চাটাকে যে পজিশন থেকে এক পজিশন ভীষণ হ্যাপি। এটা না, এরকম অনেক আছে যারা প্রথম থেকে আমি কি পজিশন দেখি একটা মেয়েকে, তারপরে সে নিজে গ্রো করছে। তার মানে দেখো, এই যে অ্যাস্ট্রোলজি কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন অনেক। তুমি তো অনেক মডার্ন আপডেটেড, মানে জেনারেলি এটা পড়াশোনা, আমি বলি যে এটা প্রচুর পড়তে হয়। জেনারেলি অ্যাস্ট্রোলজাররা যেটা ভয় দেখি আপনাকে এই করতে হবে, একটা প্ল্যানেট না কথা বলে, একটা প্ল্যানেট কথা বলে, আর কথা বলে কখন, যখন একটা অ্যাস্ট্রোলজার খুব ভালো করে পড়াশোনা করে সেটা গেইন করে। কারণ একটা প্ল্যানেটের ক্যারেক্টার, একটা প্ল্যানেট কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, এগুলো কিন্তু প্রচণ্ড পড়াশোনার মাধ্যমে আয়ত্ত করা। আর এগুলো আমি করি, আমার রিসার্চের লেভেল থাকে রাতের পড়া, মানে আমি প্রচুর পড়াশোনা, মানে আমার এটা খুব ছোটো থেকে ইন্টারেস্ট ছিল। কিন্তু আমার দাদা ইন্টারফেয়ার ছিল, এই লাইনে তুমি যাবে না। আমার ক্লাস 7 থেকে ইন্টারফেয়ার ছিল, যখন আমার একজন দাদার বন্ধু কিছু হাত পাত দেখছে, কী করে করছে এটা, কী করে করছে, তো তার তো পড়াশোনা এটা থাকে। এই যে আমি বললাম যে আমি কিন্তু হাতের রেখা না দেখে বলবো যে তোমার হাতের রেখা কোন দিকে আছে, এবং এটা কোনো আমি ভগবান নই, এটা পড়াশোনা। এবং এটা স্ট্র্যাটেজি ওয়াইজ বলা যায় যে কোন দিকে কোন রেখা। হ্যাঁ, একটা স্পিরিচুয়াল গাইড তো ডেফিনেটলি থাকে, গড গিভ পাওয়ারও থাকে, আমি ঈশ্বর বিশ্বাস করি। আমি আই কন্ট্যাক্ট করি, আই কন্ট্যাক্ট একটা মানুষকে বুঝি, যে আই কন্ট্যাক্টে বোঝা যায়। কারণ আমি যখন ফেস রিড করছি, আমার স্যার বলে যে ঠিক আছে তুমি তো বেনারস থেকে যখন আমার বলে যে স্যার বলে ঠিক আছে তোমার এক্সাম নেওয়া হবে, আপনি এক্সাম নেন। তো স্যার কিন্তু বেনারসে বললো ঠিক আছে, ও তো বলে যে আই কন্ট্যাক্ট করে সব বলে দিব, তো আমরা আইটাকেই বন্ধ করে দেবো। তো ওনারা কি করে, আমি হাসছিলামও খুব, ওনারা আমাকে কি করে, চোখটা বন্ধ করে ফটোটা পাঠায়, বলে যে তুমি এবার বলো। তো আমরা ওকে, ওই বাদ নেই, আমি তো বলে নন বেঙ্গলি যেহেতু, তো আমি ঠিক আছে স্যার, কোনো কথা না, আমি সবই বলে দিচ্ছি আপনাদের। তো ওইখান থেকে যখন আমি বলি, বলছি বাহ। এমনকি স্যারের একটা ক্লাসমেট ছিল, আমাদের 2-3টে স্যার ছিলেন, ক্লাসমেট ছিলেন, আমরা রেকি করা, যেহেতু রেকি করা, মেডিটেশন সব কিছু করে। তো রেকি স্যার বললো যে, যিনি সিনিয়র স্যার ছিলেন, বললো ওকে এক কাজ করো, চোখটা বন্ধ করে ছবি পাঠালো।
তার সম্পর্কে যখন আমি সব বলে দিলাম। সেকেন্ড হচ্ছে যে ওনার ক্লাস একজন রুমমেট ছিলেন, তো রুমমেটের বললো যে ওর ছবিটা পাঠালো আমাকে। আর ডিটেলস যেহেতু স্যার তো আমি স্যারকে দেখেছি এর আগে, ওটা একটা বলাও কিছুটা যাবে, রুমমেটকে তো আমি দেখিনি কখনো। রুমমেটকে ছবিটা যখন পাঠালো তখন আমি কি করলাম, ওর সম্পর্কে সব বললাম। স্যার বলছি তো ডিটেলসে বলে দিয়েছে, বলছি ও তো ডিটেল। এবং পরে যে প্রত্যেকটা ভিজিটের জায়গাটা আমাকে ডাকা হয় বলে, এবং আমি বললাম যে স্যার কিছু সময় তো আমার এই সময় থাকে না, তো যখন যখন আমার সময় থাকে আমি তখন ওখানে এন্ট্রি করি। তো এখানে এখনও স্যারদের সাথে ভীষণ ভালো যোগাযোগ আছে, সবই অন্য স্টেটে। আর বাহ, এটা খুব ভালো কাজ। প্রীতিকরণা দেবনাথ লিখছে শ্রাবণী খুব পছন্দের একজন মানুষ। সত্যি তুমি এই যে কাজগুলো করছো এগুলো জানা দরকার। আমার আজকে ফেসবুক লাইভের থ্রু দিয়ে অনেকে যাদের এই সমস্যা হচ্ছে তারা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর এগুলো দরকার কিন্তু আজকালকে মানুষের। তো দেখো এখন তো জীবনে সমস্যা অনেক বেড়ে গেছে, সেই জীবন অনেক সমস্যা বেড়েছে, এবং আমার মনে হয় সমস্যাটা নিজেরাই সমাধান করতে পারবে। কিছু নিজেরাই সমাধান করতে পারে যদি সেই ঠিক কাউন্সিলিং গাইডলাইনটা থাকে। কিছু জিনিস আছে না, আমরা নিজেদেরকে চেঞ্জ করি না, কিন্তু সেই সময় নিজেকে চেঞ্জ করতে হয়। আমি একটা প্ল্যানেটে দেখাচ্ছে যে এর ক্যারেক্টারটা এরকমই হবে। একটা পার্সন কি লেজি, দেখতে পাচ্ছে সে লেজি, কিন্তু সে লেজি হলে তাকে বললাম যে তাকে হার্ড ওয়ার্ক করতে বলছি। প্রত্যেক দিন তাকে বললাম ফিজিক্যাল তুমি দৌড়াবে, সকালে উঠবে, এটা দৌড়াও, দেখো না 1 মাসের মধ্যে ইমপ্রুভ কি হচ্ছে। কারণ ওটা হচ্ছে তার পজিটিভ ওয়ে। সে তো লেজি, দূর থাকবে ওরকম, এবং তাকে ডাইভার্ট কীভাবে করবে, এভাবে ডাইভার্ট করা। কেউ ভালো থাকছে না, কষ্ট পাচ্ছে, তখন তাকে বললাম পড়ুন, বই পড়ুন, লিখুন, এটা তার ডাইভার্ট করা। কারণ ওই প্ল্যানেট কথা বলে। কিছু পজিশন আছে যে আজকে যে মেয়েটি বললাম যে তার সাপোর্টে কেউ ছিল না, এখন তার বাবা মা সবাই আস্তে আস্তে সাপোর্ট হয়েছে, এবং আজকেও ভালো আছে। আর এইটা যখন ভালো থাকে না একজন, এত ভালো লাগে আমার যে আমি এক্সপ্লেন করতে পারবো না। ইভেন আমার এমনও হয় যে আমি যখন কোনো ছক দেখছি, কিছু করছি, কিছু জনের চাকরিরও, কিছু জন বলছে যে দিদি আমার ইন্টারভিউ ভালো হয়নি, আমি তো এই বসো, কোনো নেগেটিভই কথা বলবে না, বাস চুপচাপ। আমার কিছু রেমেডি থাকে, করতে হবে। পরেও চাকরিও পেলো, এখনো গভর্নমেন্টও চাকরি পেয়েছে, আনন্দ হয়েছে তো। তাহলে আমি অনেককে দেখেছি, অনেকে বলে যে নেগেটিভ কথা যে সরকারি চাকরি নেইনি, আমরাও কিন্তু সেই পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছি। এবং ইভেন আমি দেখো ডিএসপি চাকরি পাওয়ার পরেও আমি WBCS কোয়ালিফাই করেছিলাম। আরো বাইরে আমার বন্ধুরা বড় বড় কোম্পানিতে চাকরি পেয়ে চলে গেছে, ডিএসপিতে চাকরি। না এখনকার সময়ের সাথে আমি বলি এখন পাচ্ছে না, এখন সত্যি সেই স্কোপটা নেই। না, আমি পরীক্ষা দিয়েছি, আমিও এসএসসি কোয়ালিফাই একবার না দুবার, স্টেট কোয়ালিফাই একবার না দুবার। এখন সত্যি খুব এখনকার ছেলেমেয়েদের হয়েছে। আমি তো A to Z এসএসসি জায়গাতে টোটালটা জানি, মুভমেন্টের সাথে যুক্ত হওয়া, মমতার বাড়ি যাওয়া, প্রত্যেকটা জিনিসও করা, ওখানকার আমার কিছু দিদি সিনিয়র প্রথম থেকে দেখেছি, প্রথম থেকে জানি। ওর সঙ্গে এখানে না বলা, এটা তো ছিল না বলো, ছিল না। আজকে তুমি বলো, আমাদের সময় আমরা পড়াশোনা করতাম, আমাদের কিন্তু একটা টার্গেট ছিল যে আমরা চাকরি পাবো, এবং সেই স্কোপটা ছিল, কিন্তু এখনকার ছেলে মেয়েদের সামনে সেটা নেই, সেটা খুব দুঃখের। আমার 1 বছর পরে বিএডটা হলো, তাই যে বছর আমি বিএড করলাম, কোয়ালিফাই হলাম, তারপর থেকে এই অবস্থা হয়েছে। কেন বিএড করার পরে আমরা দেখতাম সবাই চাকরি পেয়ে যাচ্ছে। আমার বন্ধুরা 1 বছর আগে বিএড হলো, আমার তখন মায়ের একটা চোখের অপারেশন হয়েছিল বলে আমি ফর্মটা তুলতে পারিনি, আমার 1 বছর পরে হলো, এবং সরকারও শেষ হলো। তারপরেই দেখা গেল প্রবলেম পেয়েছে, এবং এখান থেকে দেখা গেছে যে স্ট্রাগল পয়েন্ট বিভিন্ন দিক থেকে বিভিন্ন, আমার স্ট্রাগল পয়েন্টটা আলাদা হয়েছে ছিল। আমি বিভিন্ন স্ট্রাগল করে একটা জায়গাতে আসা, আমার ইচ্ছা ছিল রিসার্চ করা, হিস্ট্রির ওপরে অনেক দূরে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলো পাইনি বিভিন্ন কারণে। যাই হোক, আমি অন্য দিক থেকে রিসার্চ করছি। না, এটা তো করছো বিভিন্ন। তুমি সবথেকে বড় কথা যে তুমি মানুষদের স্টাডি করছো, বিভিন্ন মানুষকে দেখছো, এগুলো নিয়ে তো তুমি লিখতেও পারো ভবিষ্যতে, হয়তো তোমার লেখালেখি কাজে। আমাদের তো এই সেই স্কোপটা হয় না, সেই অফিসার ঘর। আমি মানুষকে নিয়ে কাজ করি তো। হ্যাঁ, আর সব থেকে হলো আমার কাছে নিডি পার্সন, মানে আমার কাছে তো লিডার থেকে আরম্ভ করে নিডি পার্সনও আছে, অনেক লিডারও এসছে, প্রচুর লিডার এসছে। সৌমিত্র খায়, সুজাতা খায়, স্ত্রী এসছে আমার কাছে, আমার বাড়িতে এসছে সুজাতা খায়, আজকে যিনি লিডার। ওনার লিডার হওয়ার আগেই আমার কাছে এসছে, এবং আমি তাকে বলেইছিলাম ওনার হিস্ট্রি সম্পর্কে সবকিছু, অনেকদিন আগে, তখন একসাথেই ছিল, সবকিছু আগেই বলে দিয়েছিলাম। এবং উনি যে লিডার হবে আমি তাও বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম না। ওনার মা বোনকে নিয়ে এসেছিল আমার কাছে, আমি চিনতাম না। আমি সত্যি পলিটিক্যাল লিডারের সাথে আমি চিনিও না, জানিও না। তুমি কি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করো? না,
আমি রাজনীতিতে খুব একটা পছন্দ নয়, তবে আমি প্রতিবাদী। আমি মনে করি যে রাজনীতিটা ঠিক ওরকম নয়, রাজনীতিটা হচ্ছে তাহলে তোমাদের মতো ভালো মানুষরা যদি রাজনীতিতে না আমাকে আসে। অফার করা হয়েছিল, মিথ্যা বলবো না, আমাকে আমার পাশের বাড়িতেই অফার করা হয়েছিল, বলেছিল যে রাজনীতির জায়গা থেকে আসতে। তো আমার বাড়ি থেকে এটা অবজেকশন, আমার তো মানতে হয় না সবকিছু। বাড়ি থেকে আমি বলেছিলাম যে আমি ঢুকলে তোমাদের অসুবিধা, কারণ আমি ঢুকলে পরে এটা করব ওটা করব প্রতিবাদ করব, তোমরা সেটা সম্ভব হবে না। বলছে না তুমি তোমার মতো কাজ করবে। আনাম না, ওটা পরে তোমরা অবজেকশন করবে, কারণ আমি তো কাজ করব, আর কাজ করতে গেলে তোমরা বাধা দেবে, আর বাধা দিলে বুঝতে পারছো আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। বাড়ি থেকে একটু অবজেকশন আসে যে এটা খুব রিক্সি লেভেলে, বিভিন্ন রকম কাদা ছড়াছড়ি ব্যাপার। আর কি বলে, আমার ফ্যামিলি দাদাও রয়েছে, কার পরবর্তীকালে তাদের আবার আমার নিজের লাইফের সম্পর্কে আমার কোনো ভয় নেই, আমি ভয় করি না কোনোদিন, আমি কোনোদিন ভয় করিনি আর করবো না। আমি যার মুখের সামনেতেই বলেছি, যখন এসএসসি নিয়ে এত কাণ্ড হয়েছিল, আমি যখন লাইভে আসি আমাদের কলকাতা টিভি চ্যানেলে, আমি যখন বাইট দিই, তখন কিন্তু আমি বলেছিলাম সরকার দোষ করেছে, সরকারকে সংশোধন করা উচিত। আর আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, ওনাকেও আমি শ্রদ্ধা হয়ে কথা বলেছি, সংশোধন ওনারও করা উচিত, মানে সংশোধনটা করে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আমি নিজে কোথাও যেন একটা মানে মানুষের মধ্যে এটা আমি কি বলবো যে এই যে আমাদের 90 দশকের পর বিশ্বায়নের পর যে যুগটা এলো, তারপরে মানুষের জন্য ভোগবারের জন্য একটা মানে আরও বেশি মানে ভোগ করব, আরও বেশি। আমি ভাবতে পারি না যে এই যে স্ক্যান্ডালগুলো যেগুলো আসে, যে আরও বেশি একটা মানুষের কত টাকার দরকার হয়। কি বলুন তো, লোভ, এই লোভটা না সংযত করতে পারে না। এই লোভের তাড়নাতে মানুষ অনেক খারাপ কাজ করে, আর সেই খারাপ কাজের মধ্যে দিয়ে বলি কারা হচ্ছে এই সাধারণ আমাদের ছেলে মেয়ে। এবং সেই জন্য আমার মনে হয় অনেকে বলে যে নাস্তিক আস্তিক এইসব, আমার মনে হয় যে একটু স্পিরিচুয়ালিটিটা না থাকাটা দরকার। প্রত্যেক মানুষ মেডিটেশন করলেই ভালো। এবং মানুষ যদি যে জানে যে আমি তো সবকিছু নিয়ে যেতে পারবো না, সব থেকে বড় কথা এটা কিছু তো নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, কিসের জন্য এত লোভ, সত্যি তাই। এইটা আমার লেখাতে বারবারই আসে তোলে, যে কিছুই তো নেবো না, আমরা তো শূন্য হাতে এসেছি, শূন্য হাতে চলে যাবো। তো এই মাঝখান থেকে এই লোভ বা এই এত কিছু করছি, হিংসে করছি, এটা কিসের জন্য করছি? সবাইকে মিলেমিশে থাকা। যাই হোক, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর দুটো প্রশ্ন তোমার কাছে করবো। শ্রাবণী, তোমার কাছে নারী স্বাধীনতার সংজ্ঞা কি? আর হচ্ছে এই যে আমাদের দুর্গাপুর শহর, মানে পানাগড়টা দুর্গাপুরের মধ্যেই, তো দুর্গাপুর শহরে নিয়ে দুর্গাপুরের যে এলাকা, তার যে সেই সময়কার দুর্গাপুর বা তার যে ভবিষ্যৎ বা তার যে স্বপ্ন, সেসব নিয়ে দু চার কথা বলে আমরা এখানে অনুষ্ঠান শেষ করব। বলো কিছু আমাদের শহরের ভবিষ্যৎ। হ্যাঁ, নারী স্বাধীনতা। আজকের নারীরা তো আমি বলবো যে অনেকটাই মানে এখন যদি বলে যে নারী পুরুষের ব্যবধান, আমি কিন্তু সেটা মানবো না। নারী পুরুষের তো সমান অধিকার, মেয়েরা সব জায়গায় সব কিছুই কাজ করছে। তো এটা দেখার ভঙ্গি আছে, মানে মানুষের দৃষ্টিভঙ্গি। যেমন তোমার মতো মানুষ স্ত্রী পুরুষ দুজনকেই সম্মান জানাচ্ছে, সেরকম মানুষের মধ্যে বিভেদ, মানুষের দৃষ্টিভঙ্গি। একজন কাপল, মানে একজন স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে যদি বন্ডিং থাকে, দুজনের মধ্যে যদি বিশ্বাস থাকে, মর্যাদা থাকে, তাহলে স্বাধীনতাটা অটোমেটিক আসে। সেখানে স্বাধীনতা দুজনকেই দেবে। কিন্তু যেখানে যদি বিশ্বাস, মর্যাদা, ভালোবাসাই থাকে না, স্বাধীনতার নামমাত্রই আসবে না। আর একজন নারীকে স্বাধীনতা হতে, মানে স্বাধীন মানে কি? স্বাধীন মানে স্বেচ্ছাচারী নয়। স্বাধীনতা মানে হচ্ছে তুমি তোমার নিজস্ব কিছু, তোমার যেগুলো ইচ্ছে বলবো। কিন্তু নারীরা কি বোঝে, মেয়েরা কি বোঝে যে তারা কতটা স্বাধীন বা তাদের যে স্বাধীনতা? এটাও তাদের বোধগম্য অনুযায়ী হয়, কারণ বোঝে। এই যে কথাটা বললে না, এই বোঝা শব্দটা, এটা কি কোনটা আমরা ভালো কোনটা খারাপ করছি, বা কাজটা কি ভালো করছি না খারাপ করছি, এই বোধটা থাকতে হবে। কারণ নারীরা যে স্বাধীনতাটা, সব নারী ক্ষেত্রে বলবো না, সবাই এটা যে বোঝে সেটাও যেমন নয়, তেমনি অন্য আছে যে স্বাধীনতাটা কিসের, আমি কিসের জন্য করছি। স্বাধীনতাটা হচ্ছে নিজের কল্যাণ, অপরের কল্যাণের জন্য, ভালোর জন্য করতে হবে। নিজেও ভালো থাকবো, অপরও ভালো থাকবো, এবং সেটা স্বেচ্ছাচারিতা না। স্বেচ্ছাচারিতা হলেই দেখা যাবে না, অনেকে ভাবে যে আউটার লুকসটা বা আমার ড্রেস, এটাই আমাদের একটা মানে আধুনিকতা। আধুনিকতাটা স্বাধীনতা ভঙ্গ করে হয় না আমার কাছে। আধুনিকতাটা মানে হচ্ছে তুমি তোমার মর্যাদাটাকে মানে অক্ষুণ্ণ রেখে করো, স্বাধীনতাটাকে বজায় রেখে করো।
সেটা এটা কি হয় না, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, মানুষের সাথে ভ্যারি করে। একটা মানুষের চোখে না আমি এরকম পড়তেই পারি, তার চোখ কেন দেখবে, তার চোখের ওটা খারাপ দৃষ্টিভঙ্গি। কিন্তু আমার মতে বলে এটা শালীনতা ভঙ্গ না হয়। তুমি যদি মনে করছো যে তুমি তোমার শালীনতা ভঙ্গ করছো না ওটা পড়ে, তাহলে সেটা তোমার অভিনয়। কিন্তু একজনের, একটা মেয়ের চোখে সেটা খারাপ হতে পারে, কারণ পোশাক পরিচ্ছদটা হচ্ছে যেটা যে নিজস্ব একটা কদিন আগে পছন্দ। বলেছিলেন এই যে আমার নাচ করেন না যে হ্যাঁ, আমাদের নাম হচ্ছে তোমার ভুলে যাচ্ছি, খুব সুন্দর, মমতা শঙ্কর। মমতা শঙ্কর, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা খুব লেগেছে, ভালো ভালো কথা, লেগেছে, ভালো ভালো বলেছেন। হ্যাঁ, এটা শালীনতা। কিন্তু অনেক মেয়েরা রে করে এসেছিলেন। এটা প্রত্যেকের একটা নিজস্ব অভিমত, নিজস্ব ইচ্ছে, নিজস্ব তার একটা বোধ বলতে গেলে। তা আমার কাছে হচ্ছে শালীনতাটাকে বজায় রেখে চলে। এবার ইচ্ছে, বোধ এগুলো কখন হয়? যখন আমরা আধুনিকতা চরম ক্ষেত্রে না হয়। আধুনিকতাটা আচ্ছা, আধুনিকতা ঠিক আছে, কিন্তু আধুনিকতা চরম ক্ষেত্র মানে হচ্ছে যে সেখানে সেটাকে নিজেকে মডিফাইড করছে ওটাকে, যে ওটাকে আধুনিকতার নাম দেওয়া হচ্ছে। কিন্তু আমার মনে হয় নিজেকে মডিফাই করছে, এটা হচ্ছে। এবং কে কতটা মননশীল, কে কত, তার ব্যক্তিত্ব কতটা, সে তার কথা বলার ভঙ্গি, এগুলি হওয়া উচিত। এটা এই মানদণ্ডটা হওয়া উচিত অবশ্যই। এগুলো মানুষের অভিমতে, মানুষের নিজস্বতা, তার একটা মানে কি বলবো পরিচয়, তার মধ্যে দিয়ে সে যতটা বোঝে, এই বোঝার ক্ষেত্রে তাকে যদি বোঝানো হয় না, সব থেকে বড় শিক্ষা। ঠিক হলে একদমই ঠিক হবে। শিক্ষাটা খুব বলেছেন, ভালো কথা বলেছেন। শিক্ষা হচ্ছে সব থেকে বড় স্বাধীনতার একটা পরিচয়ের মানে সংজ্ঞার অন্যতম একটা সব থেকে বড় মাধ্যম। শিক্ষার দিক থেকে আমরা কিভাবে স্বাধীন হব, আমাদের কতটা স্বাধীনতা, আমাদের স্বাধীনতা কতটা, এটা আমরা নিজেরাই পর্যবেক্ষণ, নিজেরাই নিজেকে সেভাবে তৈরি করতে পারবো। আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে আমাদের শহর দুর্গাপুর শহর হচ্ছে, আমি যদিও পানাগড় থাকি তবু বলবো দুর্গাপুর শহর হচ্ছে আমার খুব ভালো প্রিয় শহর। যে শহরের মধ্যে দিয়ে আমি আমার লেখালেখি জায়গাটা অনেকটা বাড়িয়েছি, যেখানে আমি এত ভালো ভালো মানুষের সঙ্গে সংযোগ হয়েছি, যেখানে এত পত্রিকার সাথে সংযোগ হয়েছি, যেখানে এলে, যেমন আমার ওখানে বসন্ত উৎসব হয়েছিল, আমাদের বিশ্বময়দা বসন্ত উৎসব করেছিল, মানে কার সাথে তো বলেছিল, আমি বললাম না, দুর্গাপুরে আমি বলে রেখেছি। আর আমি শুধুমাত্র সেই বসন্ত উৎসব রাজীবদার মাধ্যমে যে এখানে আমি ছুটে এসেছি, কারণ আমার মনে হচ্ছে একটুখানি আনন্দ নেওয়া দরকার। আর এই যে এত মানুষের সাথে সংযোগ, এটা আমার খুব ভালো লাগে। এই সুন্দর একটা অনুভূতি, এত দিদিদের এত সান্নিধ্য, এত ভালো ভালো মানুষের সংযোগ, এই যে বেঁধে বেঁধে থাকা, এটা খুব ভালো একটা পাওয়া। সময়টা কম, কিন্তু এটা খুব সুন্দর পাওয়া। এই যে পাওয়াটা না, অনেক দিন ধরে একটা অক্সিজেন হয়। আমরা এত চারপাশ থেকে এত নানারকম ভাবে মানে ব্যস্ত থাকি, নানারকম ভাবে চাপে থাকি না, তো এগুলো দরকার আছে, এগুলো দরকার আছে। এবং এই দুর্গাপুর শহরে সুন্দরভাবে জয়ন্তদা থেকে আরম্ভ করে আরো অনেক কিছু লেখালেখির জায়গা থাকছে, পত্রিকা সঞ্চালক, পত্রিকা হচ্ছে, লিটল ম্যাগাজিন হচ্ছে বিভিন্ন। হ্যাঁ, আমার ভালো লাগে সুকমলদা, রাজীবদা, তুমি, জয়ন্তদা, সিনাসিসদা, কাদের নাম আশরাফুলদা, এত ভালো আছে, যে এত ভালো জায়গা, সংস্কৃতি আছে না, যা অন্য জায়গায় নেই। এমন আমি নর্থ বেঙ্গলের জায়গাতে কিছু কিছু বলি, তো সেখানে বলে যে নর্থ বেঙ্গল আলিপুরদুয়ারে আমার ক্লায়েন্টও আছে, সেখানে লেখালেখির অনেক রাইটার রয়েছে, তো তারা বলে জোয়ার এসছে, কিন্তু ইদানিং খুব ভালো জোয়ার এসছে। আমাদের পানাগড়টাকেও চেষ্টা করা হচ্ছে। আমাকে বলা হয়েছিল যে পানাগড়ের কিছু মানে ওই তোমার সাহিত্যের আসরের জায়গা করতে, পানাগড়ে তো ওই যে ধুবড়ি থেকে হচ্ছে, আর কচিপাতা, কিন্তু কচিপাতাতে তো ওই এবারে লিটল ম্যাগাজিনটা যেটা হলো পানাগড়ে খুব ভালো হয়েছে বলবো। আমাকেও ইনভাইট করেছিল, আমি যেতে পারিনি। ভালো হয়েছে, খুব ভালো লিটল ম্যাগাজিন হয়েছে, সেখানেও চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টায় থাকি, বিভিন্ন ব্যস্ততা থাকলেও এই লেখালেখি জায়গা থেকে আনন্দে থাকতে ভালোবাসি। দুর্গাপুর শহর আরো ভালো উঠুক, তার সাথে সাথে পানাগড় শহরও আরো ভালোভাবে সাহিত্যের জায়গা থেকে, লেখালেখির জায়গা থেকে মানুষের সাথে মানুষের যোগাযোগ আর সুন্দরভাবে থাকার হোক, সবাই একসাথে মিলে, এটাই আমরা প্রার্থনা করবো। মানে আমার সবসময় চাই যে একটা সুন্দর পরিবেশ হোক এবং সবাই মিলেমিশে থাকবে, এর থেকে ভালো কিছু হয় না। বাহ, খুব ভালো লাগলো শ্রাবণী, তুমি এসছিলে আজকে। তো আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবার হয়তো কোনো সময় কোনো বিষয় নিয়ে তোমাকে ডাকবো। খুব ভালো থাকবেন সকলে। যারা দেখলেন আমাদের সাহিত্য আড্ডায়, এখানেই শেষ করছি। অনেক দেরি করে শুরু হলো, এই সময় একটা, যাই হোক, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, অনেকেই বিশ্রাম নেবেন, তো পাশে থাকবেন সকলে। খুব ভালো থাকুন, এই বলে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি।